আপনারা দেখছেন দিগন্ত খবর। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রধান সংবাদ, দেখে নিন এক নজরে। বাংলার মসনদে আবার তৃণমূল, পড়ুন এই 3 সংস্থার এক্সিট পোল রিপোর্ট। ভোটে বিস্ময়কর ফল হবে, ফ্যাক্টর বামেরাই। আর কি বলেন বিকাশ রঞ্জন? রাতে কমিশনের মেসেজ, বুথে গিয়েও ভোট দিতে পারলাম না। 230 পেরোনোর হুঙ্কার তৃণমূলের। নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দুর হার নিশ্চিত, ফলাফল আসার আগেই ডিজে রবীন্দ্রসঙ্গীতের প্রস্তুতিতে শোরগোল। বদলে গেল পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ, ভোট মিটতেই কেন এমন বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের? ওগুলো তো টেরর এলাকা, ওখানে খোকাবাবু যেতে 7 থেকে 8 লক্ষ ভোটে, লুটপাট করেই যেতে কাকে নিশানা অধীরের? ভোট মিটতেই বেহালায় রণক্ষেত্র, ঘরে ঢুকে 2 ভাইকে বেধড়ক মার, গ্রেপ্তার একাধিক। বিজেপি সরকার গড়লে কে মুখ্যমন্ত্রী হবেন, কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, রইল ভাইরাল লিস্ট। 180টি আসন নাকি বড়সড় ফ্লপ, কোন সমীক্ষায় মমতার জয় আর কোথায় এগিয়ে মোদি? বাংলার মন বোঝা নয়কো সোজা, বুথ ফেরত সমীক্ষা প্রকাশই করতে চাইছে না অ্যাক্সেস মাই ইন্ডিয়া। তখ্ত কি টলমল, বাংলায় ভোটের সব রেকর্ড ভেঙে চুরমার, জ্ঞানেশ কুমারের বয়ানে ঘুম উড়ল বিরোধীদের। এবার কাউন্টিং সেন্টারে পাহারায় খোদ মমতা, গণনায় কারচুপির আশঙ্কা করে প্রার্থীদের কি বার্তা? বুথের 100 মিটারের মধ্যে কেন দাঁড়িয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর, তারপর যা হলো? গণনার আগে আজ থেকেই এই কাজ করতে হবে, দলীয় কর্মীদের এই স্ট্র্যাটেজি নিতে বললেন মমতা। নাম বাদের জবাব ইভিএমে দিলেন রানাঘাটের মতুয়ারা। এসআইআর বড় ইস্যু মানছেন ক্যাম্পে সরা বসা বিজেপি কর্মীরা। 5,000 টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্টের জন্য প্রয়োজন নেই পিন দেওয়ার। বৃহস্পতিবারেও কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে, 8 জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়, 3 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাংলায় পদ্ম ফুটলে কৃতিত্ব মোদি শাহের, হারলে দায়কার, চর্চা শুরু বিজেপির অন্দরে। 4ই মের আগে বড় ধামাকা, 77টি বুথে ফের ভোট, ইভিএম জালিয়াতি রুখতে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। 2021-এর এক্সিট পোল কতটা ঠিক ছিল, কোথায় ভুল ছিল? রেজাল্ট বেরোনোর দিনে আমি যতক্ষণ না সাংবাদিক সম্মেলন করব ততক্ষণ পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না, ভোটের ফলের আগে সাবধান বাণী মমতার। বড় অংশের ভোট বিজেপির পক্ষে গিয়েছে, মমতার বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে বিস্ফোরক অধীর। 4ই মের আগেই বড় ঘোষণা, 6 তারিখেই শপথ নেবেন মমতা। কত আসন পাচ্ছে তৃণমূল জানিয়ে দিলেন ফিরহাদ। বাংলার এক্সিট পোল প্রকাশ করবে না অ্যাক্সেস, সাইলেন্ট ভোটার আতঙ্কে হাত গুটিয়ে প্রদীপ গুপ্তা। এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন, কি পদক্ষেপ? নবান্নে কি এবার গেরুয়া ঝড়? 4ই মের আগেই বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফলাফল চমকে দেবে রাজ্যকে, বামেদের নিয়ে বড় দাবি বিকাশ রঞ্জনের। কমিশনের মাস্টার স্ট্রোক, ভোট শেষ হতে না হতেই ফোন গেল সুব্রত গুপ্তর কাছে, গণনার আগেই কি তবে উল্টে যাবে হিসেব? এসআইআরে 51 লক্ষ কম, তবু 30 লক্ষ বেশি ভোট, এই অঙ্কের উত্তরেই ঘুরবে বাংলার মসনদ দখলের খেলা। 226 পার হবই, এক্সিট পোলকে চক্রান্ত বললেন মমতা, কর্মীদের বড় কড়া বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। এক্সিট পোল ও সম্ভাব্য ফলাফল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 2 দফার ভোট পর্ব শেষ হওয়ার পর এখন সবার চোখ ফলাফলের দিকে। ভোট মিটতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল, যা ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হলেও কিছু সংস্থা আবার তৃণমূল কংগ্রেসকে স্পষ্টভাবে লিডে দেখাচ্ছে। যেমন পিপলস পালস সমীক্ষায় তৃণমূলকে 177 থেকে 187টি আসন দেওয়া হয়েছে, যেখানে বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। অন্যদিকে জনমত সমীক্ষায় তৃণমূলের আসন সংখ্যা আরও বেশি, প্রায় 195 থেকে 205-এর মধ্যে থাকতে পারে বলে দাবি করা হয়েছে।
তবে সব চিত্র এক নয়। কিছু সংস্থা আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে, যেখানে বিজেপি সামান্য এগিয়ে থাকতে পারে। আবার প্রজাপোল অ্যানালাইটিক্স এর মতো সংস্থা বিজেপিকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে দেখিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে সমীক্ষাগুলির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। এই বিভ্রান্তিকর পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উত্তেজনা দুটোই বেড়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক্সিট পোল কখনোই চূড়ান্ত ফল নয়। অতীতেও দেখা গেছে অনেক সময় এই ধরনের সমীক্ষা বাস্তব ফলের সঙ্গে মেলেনি। তাই রাজনৈতিক দলগুলি যেমন নিজেদের সুবিধামতো এই সমীক্ষাগুলিকে ব্যাখ্যা করছে, তেমনি সাধারণ ভোটাররাও এখন অপেক্ষা করছেন প্রকৃত ফলাফল জানার জন্য। শেষ পর্যন্ত ইভিএম খুললেই বোঝা যাবে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছেন নাকি আবার পুরনো সরকারকেই বেছে নিয়েছেন। ভোট দিতে না পারার অভিযোগ। এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক দিক হলো বহু মানুষের ভোট দিতে না পারার অভিযোগ। বিভিন্ন এলাকা থেকে খবর এসছে, ভোটার তালিকায় নাম না থাকায় অনেকেই বুথে গিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বাঁশবেড়িয়া, চুঁচুড়া, চন্দননগর সহ একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে যা নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলেছে। অনেক ভোটার অভিযোগ করেছেন, তাদের নাম আগে তালিকায় থাকলেও হঠাৎ করেই তা ডিলিট হয়ে গেছে বা বিচারাধীন তালিকায় চলে গেছে। কেউ কেউ আবার দাবি করেছেন, নির্বাচন কমিশনের তরফে ভোটার হিসেবে স্বীকৃতি পেলেও বুথে সেই তথ্য পৌঁছায়নি, ফলে তারা শেষ পর্যন্ত ভোট দিতে পারেননি। এই ধরনের বিভ্রাট সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে। বিশেষ করে প্রবীণ ও সাধারণ মানুষের মধ্যে এই সমস্যা আরও প্রকট হয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে বুথে গিয়ে ফিরে এসছেন ভোট না দিয়েই। তাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা অত্যন্ত কষ্টের এবং অপমানজনক। এই ঘটনাগুলি শুধু ব্যক্তিগত ক্ষোভই নয়, বরং পুরো নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম অনুযায়ী কাজ করা হয়েছে, তবুও এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়া যায় না। ভবিষ্যতে এই সমস্যা যাতে না হয়, তার জন্য আরও স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট। ভোট পর্ব শেষ হতেই রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের একটি তথাকথিত অভ্যন্তরীণ রিপোর্ট। দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, এবারের নির্বাচনে তৃণমূল 230-এর বেশি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। এই দাবি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই রিপোর্টে এমনও বলা হয়েছে যে বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হতে পারেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে তৃণমূলের জয়ের সম্ভাবনা বেশি বলে দাবি করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই দাবিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। তাদের মতে এটি মূলত দলের কর্মীদের মনোবল বাড়ানোর একটি কৌশল। কারণ বাস্তবে বিভিন্ন এক্সিট পোল ও রাজনৈতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অনেক জায়গায় বিজেপি শক্ত অবস্থান তৈরি করেছে, বিশেষ করে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে। ফলে তৃণমূলের 230 আসনের দাবি বাস্তবসম্মত কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে রাজনীতিতে আত্মবিশ্বাস দেখানো একটা কৌশল। ভোটের ফল ঘোষণার আগে এই ধরনের বার্তা দলের ভিতরে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করে। এখন দেখার বিষয় এই অভ্যন্তরীণ রিপোর্ট বাস্তবে কতটা মিল খুঁজে পায়। দিলীপ ঘোষের পুলিশের প্রশংসা। বাংলার ভোট মানেই সাধারণত উত্তেজনা, অভিযোগের আবহ। কিন্তু এবারের নির্বাচনে একটি ব্যতিক্রমী ঘটনা হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের পুলিশের প্রশংসা, যিনি সাধারণত প্রশাসনের সমালোচনায় সরব থাকেন। তিনি এবার পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করছেন। তিনি জানিয়েছেন, 2 দফার ভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশাসন দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছে। তার মতে পুলিশ কর্মীদের আচরণ ও কাজের ধরনে ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সমন্বয় এভাবে যথেষ্ট কার্যকর ছিল বলে তিনি উল্লেখ করেছেন। এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন এটি প্রশাসনের মনোবল বাড়ানোর একটি প্রচেষ্টা। আবার কেউ কেউ বলছেন এর পেছনে রাজনৈতিক কৌশলও থাকতে পারে। গত কয়েক বছরে পুলিশের নিরপেক্ষতা নিয়ে বহু অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারের এই ইতিবাচক মন্তব্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা তা ভবিষ্যতেই স্পষ্ট হবে।
ইভিএম নিয়ে বিতর্ক ও অভিযোগ। নির্বাচন শেষ হলেও বিতর্ক থামেনি। বিশেষ করে ইভিএম বা ভোটিং মেশিন নিয়ে অভিযোগ নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, কিছু জায়গায় ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছে। এই প্রসঙ্গে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করছেন, কিছু এলাকায় ইভিএমে টেপ লাগিয়ে রাখা হয়েছিল যাতে নির্দিষ্ট বোতাম কাজ না করে। তার দাবি, এই ধরনের ঘটনা ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি বিজেপি নেতারাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে একই ধরনের অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও সক্রিয় হয়েছে। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং কিছু এলাকায় স্ক্রুটনিও শুরু হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও এই বিতর্ক রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। গণনার আগে এই ধরনের অভিযোগ সাধারণ মানুষের মধ্যেও সংশয় তৈরি করছে। তাই চূড়ান্ত ফল ঘোষণার পাশাপাশি এই অভিযোগগুলিরও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। এক্সিট পোল ঘিরে উত্তপ্ত রাজনীতি। পাল্টা তৃণমূল 2026-এর বাংলা কি পরিবর্তনের পথে হাঁটবে, নাকি আবারও ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু। 4ই মে ফল ঘোষণার আগেই একাধিক এক্সিট পোল প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মহল। বেশ কিছু সমীক্ষায় বিজেপিকে এগিয়ে দেখানো হলেও সেই সমস্ত দাবি একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব 2021 সালে উদাহরণ টেনে বলছে, তখনও অনেক সংস্থা বিজেপিকে এগিয়ে দেখিয়েছিল, কিন্তু বাস্তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছিল তৃণমূল। এই প্রেক্ষিতে ডেরেক ও ব্রায়েন সরাসরি এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, 2021-এ বড়সড় ভুলের পর এই সমীক্ষাগুলিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। একই সুরে সাকেত গোখলে দাবি করেছেন, বাংলার মানুষ সাধারণত একতরফা রায় দেন, এক্সিট পোলের মতো হাড্ডাহাড্ডি লড়াই নয়। তার মতে এবারও তৃণমূলই স্পষ্ট ব্যবধানে জিতবে। অন্যদিকে বিভিন্ন সমীক্ষার পরিসংখ্যান দেখলে স্পষ্ট চিত্র একেবারে বিভক্ত। কোথাও বিজেপি ম্যাজিক ফিগার ছড়াচ্ছে, আবার কোথাও তৃণমূল আরামসে এগিয়ে। সব মিলিয়ে বলা যায়, এক্সিট পোলের এই ভিন্নমুখী পূর্বাভাস রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এখন সবার নজর সাইলেন্ট ভোটারদের দিকে, যারা শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। ইভিএম পাহারার ডাক। মমতার ভোট পর্ব শেষ হতেই নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে ইভিএম নিরাপত্তা। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভিডিও বার্তায় জানিয়েছেন, ইভিএম পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে দলীয় প্রার্থীদের। তিনি স্পষ্ট করে বলেছেন, স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় কারচুপির আশঙ্কা রয়েছে। সেই কারণেই তিনি নির্দেশ দিয়েছেন, প্রত্যেক প্রার্থী যেন নিজে উপস্থিত থেকে নজরদারি করেন এবং প্রয়োজন হলে রাত জেগে পাহারা দেন। তিনি নিজেও নিজের এলাকায় এই দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন। মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছে। বিরোধীরা একে ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিলেও তৃণমূলের দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এই সতর্কতা জরুরি। মমতা আরও বলেছেন, কোনো প্রার্থী যেন গণনার দিন কাউন্টিং সেন্টার ছেড়ে না যান, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে নির্দেশ দেন। এই বক্তব্যে একদিকে যেমন কর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক চাপও তৈরি হয়েছে। ফলে গণনার দিন ইভিএম ঘিরে নজরদারি যে বাড়বে তা বলাই যায়। রেকর্ড ভোটদান ও কড়া নিরাপত্তা। 2 দফার ভোট মিলিয়ে প্রায় 93% ভোটদান, যা এই নির্বাচনের অন্যতম বড় দিক। এত বিপুল ভোটদান রাজনৈতিক দলগুলির কাছে যেমন গুরুত্বপূর্ণ বার্তা, তেমনি প্রশাসনের কাছেও বড় চ্যালেঞ্জ ছিল। ভোটের পর এখন সব নজর ইভিএম সংরক্ষণ ও নিরাপত্তার দিকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের একজোট থাকার বার্তা দিয়েছেন এবং গণনার আগেই পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, ইভিএম স্থানান্তরের সময় বদলানোর পরিকল্পনা থাকতে পারে, তাই সর্বোচ্চ সতর্কতা জরুরি। অন্যদিকে বিভিন্ন স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিধাননগর, বারাসাত, কাটোয়া সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নজরদারি চলছে। প্রতিটি ইভিএম কন্টেনার সিল করা হচ্ছে এবং প্রার্থীদের উপস্থিতিতে তা সংরক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থেকে নজর রাখছেন। এতে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বোঝা যাচ্ছে, এই নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে।
ঝড় বৃষ্টি ও আবহাওয়ার সতর্কতা। নির্বাচনের উত্তাপের মধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নতুন করে চিন্তা বাড়িয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমান জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আবহাওয়া দপ্তরের মতে হিমালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকতে পারে। এই পরিস্থিতি গণনার দিনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই প্রশাসন এবং নির্বাচন কমিশন উভয়েই আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছে। মোদি সার ম্যারাথন প্রচার। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে সবচেয়ে বড় মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একাধিক জনসভা ও রোড শো করে বাংলার ভোটে সরাসরি ঝাঁপিয়ে পড়েন। প্রায় 24টির বেশি সভা করেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় এক সপ্তাহের বেশি সময় বাংলায় থেকে প্রচার চালিয়েছেন। তার সভা ও রোড শোর সংখ্যা 40-এর কাছাকাছি, যা কার্যত রেকর্ড। শুধু জনসভা নয়, গঠনের ভিত মজবুত করতে দলীয় বৈঠক, কৌশল নির্ধারণ সব ক্ষেত্রেই সক্রিয় ছিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে বাংলায় নামানো হয়েছিল, যা এই নির্বাচনের গুরুত্বই প্রমাণ করে। তবে প্রশ্ন উঠছে, এই বিশাল প্রচার কি ভোটে প্রভাব ফেলতে পেরেছে? যদি বিজেপি জেতে, কৃতিত্ব যাবে মোদি শাহর ঝুলিতে। আর যদি না পারে, তাহলে দায় কার? তা নিয়েও দলের অন্দরেই আলোচনা শুরু হয়েছে।